এইচএসসি 27 ব্যাচ তোমরা কলেজে ওঠার আগে প্রথম যে কনফিউশনটা ফেস করবা বা ফেস করছো অলরেডি, সেটা হচ্ছে ভাইয়া কোন রাইটারে বই পড়বো, কোন রাইটারে বই পড়লে আমি এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গাতে ভালো রেজাল্ট করতে পারবো। বা অনেকে এটাও জিজ্ঞাসা করে যে ভাইয়া আমি কোন রাইটারের বইতে একদম সহজে জিনিসপাতিগুলো বুঝে ফেলতে পারবো। ঠিক আছে, সো আজকের ভিডিওতে আমরা তোমাকে একটা বুক লিস্ট দিব। আমি আজকের ভিডিওতে শুধুমাত্র ফিজিক্স নিয়ে আলোচনা করবো। যদি কেমিস্ট্রি, ম্যাথ বা বাকি জিনিসগুলোরও তোমাদের বুক লিস্ট দরকার পড়ে তাহলে একটু কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো বাকি জিনিসগুলোরও ভিডিও বানানো। ঠিক আছে, সো আজকের ভিডিওতে আমি যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের এইচএসসি এবং অ্যাডমিশন দুইটার জন্যই, মানে এই দুইটার টাইমের মাঝখানেই আমার যত ধরনের বই লাগতেছে সবগুলা বই নিয়ে আলোচনা করবো। অ্যান্ড কোন বইটা সহজ, কোন বইটা কঠিন, একদম ডিটেইলডে আলোচনা করবো। ঠিক আছে, সো ভিডিওটা একদম প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখবা। তোমার যত ধরনের কনফিউশন আছে সব কিছু আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা, সো দেখো আমি এখানে অলরেডি দুইটা সেকশনে ভাগ করে দিলাম। একটা সেকশন আমি এইচএসসি নিয়ে আলোচনা করবো বা তোমার কলেজ লাইফ নিয়ে আলোচনা করবো, আর একটা সেকশন আমি অ্যাডমিশন নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, সো আমাদের এসএসসি লাইফে আমরা যেটা দেখতে পাই যে আমাদের এনসিটিভি আমাদেরকে একটা সুন্দর একটা বোর্ড বই দিয়ে দেয়, এন্ড ওই বোর্ড বই পড়েই সবাই ভালো রেজাল্ট করে। এর বাইরে হয়তো বা আমাদের হয়তো একটা গাইড বই বা টেস্ট পেপার লাগতে পারে আর কি। ঠিক আছে, বাট আমরা যখন কলেজ লাইফে উঠি তখন আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের কলেজে এক এক রাইটারের বই, অনেকগুলো রাইটারের বই আছে অলরেডি। এর পাশাপাশি আমরা দেখতে পাই যে এক একজনের কাছে জিজ্ঞেস করলে বলে যে এই রাইটারের বই ভালো, আরেকজন বলে আরেক রাইটারের বই ভালো, এবং ইভেন দেখাও যায় যে এক একজন এক এক বই পড়ে ভালো রেজাল্ট করে। ঠিক আছে, সো আমরা ফিজিক্সের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমাদের বাজারে এক্সিস্টিং যে বইগুলো আছে ওগুলোর মধ্যে সবচেয়ে যে পপুলার বই আছে সেগুলো হচ্ছে আমাদের এইগুলা। সেটা হচ্ছে আমাদের শাহজাহান, তপন, আমির, সেলু আর হচ্ছে প্রামাণিক। ঠিক আছে, সো এটার মধ্যে যদি আমি তোমাকে একদম প্রথম থেকে বলি, সেটা হচ্ছে আমাদের প্রথম যে বইটার নাম দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের শাহজাহান, তপন। ঠিক আছে, সো এই বইটা খুবই ফেমাস বলতে আমি নিজেও এই বইটা পড়ছি। সো দেখা যাচ্ছে যে শাহজাহান তপনের যে থিওরির পার্টটা দেওয়া আছে, আমরা যদি একটু প্রথমে ফিজিক্সের কথাটা বলি, ফিজিক্সে আমরা যেটা দেখতে পাই যে আসলে আমাদের থিওরি তো অনেক বেশি লাগে, থিওরি অনেক বেশি বুঝে পড়তে হয়, এর পাশাপাশি অনেক ধরনের আমাদের প্র্যাকটিসও করতে হয়। বাট এখন আমরা যেটা দেখতে পাই যে আমাদের যারা তোমরা অনলাইনে পড়বা কিংবা অফলাইনে পড়বা, এখন অনলাইনে অনেক ভালো ভালো টিচার আছে ফিজিক্সের, তারপর অফলাইনে অনেক ভালো ভালো টিচার আছে। সবাই যেটা করে সেটা হচ্ছে ক্লাসে তোমাকে একদম থিওরি ভালো করে পড়াই দেয়, এর পাশাপাশি তোমাকে অনেক ধরনের প্র্যাকটিসও করাই দেয়। ঠিক আছে, আমি যদি একদম অনলাইনে করে কথা বলি তাহলে দেখা যাচ্ছে কি অনলাইনে কী করে, একদম অনেক ডিটেলসে পড়ায়, একদম অনেক ডিটেলসে পড়ায়, সবগুলো চ্যাপ্টার অনেক ঘন্টা ধরে পড়ায়। দেখা যাচ্ছে যে এরপরে প্র্যাকটিসও অনেক ঘন্টা ধরে পড়ায়, তা একদম তোমাকে খাওয়াই দেয়। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে ওই যে স্যার যে পড়াইছে, তুমি একটা ক্লাস করছো, ক্লাসের পাশাপাশি তুমি যখন হচ্ছে স্যারের যে নোটটা আছে ওই নোটটা পড়বা, এর বাইরে আসলে আমাদের তেমন মেইন বই পড়া দরকার পড়ে না ফিজিক্সের ক্ষেত্রে। বাট তারপরেও আমরা একটা বই পড়বো যেটাকে আমরা একদম প্রিলিমিনারি, যে প্রথমে যখন পড়তেছি তখন যাতে একদম প্রথমে কোনো বইয়ের কিছু যাতে বাদ না পড়ে, তো এই জন্য আমরা কিন্তু বইও পড়বো। ঠিক আছে, সো যেটা বললাম যে আমরা যদি পড়তে যাই তাহলে আমরা যেটা দেখতে পাই যে ফিজিক্সের ক্ষেত্রে একদম সহজে জিনিসগুলো ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে আমাদের শাহজাহান তপন স্যারের বইতে। শাহজাহান তপন স্যারের বইতে একদম জিনিসগুলো, মানে যে থিওরি আছে একদম সহজ ভাষায় দেওয়া আছে। তুমি যদি ধরো প্রথম দিকে পড়তে যাও তাহলে দেখতে পাওয়া যায় না, খুব মানে একদম সিম্পলি, যে যতটুকু সিম্পল করা যায় ততটুকু ভাষায় লেখা আছে আর কি। ঠিক আছে, বাট যেহেতু বললাম যে এটা যেহেতু সহজ ভাষায় লেখা আছে, এই কারণে দেখা যাচ্ছে এখানে আমাদের থিওরিটিক্যাল অনেক কিছু ঘাটতি থাকতে পারে। ঠিক আছে, এবার প্র্যাকটিসের ক্ষেত্রেও কিছু ম্যাথে ঘাটতি থাকতে পারে। সো যে কারণে দেখা যায় যে তুমি ধরো শাহজাহান তপন স্যার পড়তেছো, শাহজাহান তপন স্যারের বই পড়তেছো, তাহলে দেখা যাচ্ছে যে এর পাশাপাশি তোমাকে সাপ্লিমেন্টারি কিছু রাখা উচিত। সাপ্লিমেন্টারি কি রাখতে পারো, সাপ্লিমেন্টারি তুমি রাখতে পারো যে যেটা বললাম যে এখানে যেহেতু আমাদের থিওরির একটু ঘাটতি থাকতে পারে, এই কারণে তুমি যেটা রাখতে পারো সেটা হচ্ছে তুমি যে ভাইয়ের কাছে পড়তেছো ওই ভাইয়ের নোট। তাহলে এখানে যেটা সাপ্লিমেন্টারি রাখা যাইতে পারে সেটা হচ্ছে আমাদের তুমি যে ভাইয়ের কাছে পড়তেছো। যেমন আমি যেটা করতাম, আমি শাহজাহান তপন স্যারের বই পড়ছি, তপন স্যারের বইয়ের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের থিওরি আমার এখানে হয়তো আলোচনা করা নাই। ওই থিওরি আমি কোথা থেকে পড়ছি, আমি যে বুয়েটের ভাইয়ের কাছে পড়তাম, আমি নর্ডেম কলেজে থাকতো একটা বুয়েটের ভাইয়ের কাছে পড়তাম। সো ওই বুয়েটের ভাইয়া আমাকে যে এক্সট্রা যে থিওরি পড়াইতো ওইটা আমি নোট আকারে রাখতাম। সো ওই নোটটা আমি শাহজাহান তপন স্যারের সাথে পড়তাম। তাহলে আমি যেটা বললাম যে তপন স্যার যদি তুমি পড়ো, যেহেতু খুব সহজ ভাষা লেখা আছে, এর পাশাপাশি তোমাকে সাপ্লিমেন্টারি কিছু লাগবে, যেটা হইতে পারে নোট হইতে পারে, কিংবা কনসেপ্টের জন্য তোমাকে হয়তো বা যে কোনো ধরনের একটা কনসেপ্ট বুক বা যে কোনো একটা বই আলাদা একটা রাখা লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই শাহজাহান তপন থেকে যদি আমি একটু আপগ্রেড লেভেলে যাই তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের আমির ইসাক স্যার। আমির ইসাক স্যারের বইটা খুবই ফেমাস বলতে এই আমির ইসাক স্যারের বই থেকে আমরা যেটা দেখতে পাই যে মেডিকেল অ্যাডমিশনে একদম হুবহু অনুশীলনী থেকে কমন আসে। তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যদি তুমি ধরো মেডিকেলে পড়তে চাও তাহলে আলটিমেটলি আমাদের বলা যায় যে এই আমির ইসাক স্যারের বইটা একদম মাস্ট। আমির ইসাক স্যারের বইটা কি মাস্ট।
শাহজাহান তপন থেকে একটু কঠিন হচ্ছে আমির ইসাক স্যার, কিংবা বলা যায় যে শাহজাহান তপন থেকে একটু আপগ্রেড হচ্ছে আমাদের আমির ইসাক স্যারের বইটা, ঠিক আছে। এখানে আমাদের থিওরি জিনিসগুলোকে আরেকটু ভালো করে দেওয়া আছে, আরেকটু হয়তো একটু কঠিন করে দেওয়া আছে, কিংবা জিনিসপাতি আরও কঠিন জিনিসও দেওয়া আছে। সো কেউ যদি ধরো একটু কঠিন জিনিস পড়তে পারো, তাহলে আমার মনে হয় যে আমির ইসাক স্যার তোমার জন্য বেস্ট, ঠিক আছে। সো আমির ইসাক স্যার পড়লে মোটামুটি বলা যায় যে সব ধরনের থিওরি মোটামুটি কভার হয়ে যায়। বাট এর পাশাপাশি যেটা বললাম যে তুমি যদি কোনো অনলাইন কিংবা অফলাইন ভাইয়ের কাছে পড়ো, তাহলে ওই ভাইয়ের নোটটাও তোমার কাছে রাখতে হবে, ওই ভাইয়ের জিনিসগুলো কিন্তু পড়তে হবে। কারণ আমরা যেটা দেখতে পাই যে ফিজিক্স কিন্তু আসলে আগের মতো না, মানে এসএসসিতে জাস্ট সূত্র মুখস্থ করবা, সূত্র দিয়ে তুমি ম্যাথ করে চলে যাবা, এমন কিন্তু না। তুমি একটু পরে ওই যে ভেক্টর চ্যাপ্টার দিয়ে শুরু করবা না ফিজিক্স, তাহলে বুঝে ফেলবা যে ভাই দেখো ফিজিক্স কিন্তু এত সহজ না, ঠিক আছে। আচ্ছা, এই তো এরপরে এর চেয়ে যে আপগ্রেডেড ভার্সন যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেলু স্যারের বইটা, ঠিক আছে। সেলু স্যারের বইটা তুলনামূলক একটু কঠিন, তুলনামূলক একটু কঠিন বলতে আমরা যখন আমি যে নর্ডেম কলেজে যেহেতু ছিলাম, নর্ডেম কলেজে অনেককেই দেখতাম সেলু স্যারের বই পড়তে, ঠিক আছে। সো আমি নিজেও চেষ্টা করছিলাম যে সেলু স্যারের বইটা একটু পড়ে দেখি কেমন লাগে, বাট আমি আসলে পারি নাই বলতে কি, আমি যেটা দেখছি সেটা হচ্ছে সেলু স্যারের বইতে অনেক কঠিন কঠিন কনসেপ্ট দেওয়া আছে, কঠিন কঠিন কনসেপ্টের সাথেও এখানে আরও অনেক ধরনের কঠিন ম্যাথ প্রবলেমও দেওয়া আছে। সো ম্যাথ প্রবলেম যদি তুমি যদি মনে করো যে না তুমি ধরো কঠিন জিনিস পড়বা, মেইনলি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকে বা ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট, তারা সেলু স্যারের বইটা বেশি পড়ে। কারণ কি এখানে আমাদের অনেক ধরনের কঠিন কনসেপ্ট আছে, তারপর কঠিন ধরনের ম্যাথ প্রবলেম আছে, যেখানে তুমি যদি প্র্যাকটিসের জন্য চাও তাহলে সেলু স্যারের বইতে হাজার হাজার প্রবলেম আছে যেটা তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। সো যদি কেউ ইঞ্জিনিয়ারিং লেভেলে যাইতে চাও তাদের জন্য সেলু স্যার বেস্ট, ঠিক আছে। যদি পড়তে পারো সেলু স্যার বেস্ট। সেলু স্যার যেহেতু কঠিন ভাষায় লেখা আছে, তাহলে সহজ জিনিসগুলো কি হচ্ছে আরও সহজ লাগা শুরু করবে, ঠিক আছে। বাট তুমি পড়ে দেখতে হবে যে না তোমার ধারা এটা সম্ভব কিনা। যেমন আমার ধারা আমি যেটা দেখছি সেলু স্যার আমার দ্বারা সম্ভব না, যেহেতু সম্ভব না আমি যেটা করবো সেলু স্যার আমি পড়বো না, আমি পড়বো কি শাহজাহান তপন স্যার পড়বো। শাহজাহান তপন স্যারের সাথে মিলাই আমি কি করবো যে বাকি যে কনসেপ্টগুলো যেগুলো লাগতেছে ওগুলো আমি কোথা থেকে পড়তে পারি, ওগুলো আমি আসলে নোট থেকে পড়তে পারি কিংবা অন্য কোনো বই থেকে পড়তে পারি, ঠিক আছে। কারণ আমার বইটা তো টপ করা লাগবে না, আমার বইটা টপ করা লাগবে না, তো আমার যেটা লাগবে বইটা একটা সিট লাগবে, তাহলে আলটিমেটলি আমার এত কঠিন কঠিন জিনিস মাথায় ঢুকানো তো দরকার নেই। সো সেলু স্যারের বইটা পড়লে বেস্ট, বাট যদি না পড়তে পারো তাহলে কোনো সমস্যা নাই, এই হচ্ছে কথা। এরপরে একটা বইয়ের নাম লেখা আছে সেটা হচ্ছে আমাদের প্রামাণিক স্যার, যেটা আসলে আমাদের অক্ষরপত্র প্রকাশনীর প্রামাণিক স্যারের বইটা তোমরা চাইলে দেখতে পারো। বাট আমি যেটা করছি, আমি যেটা দেখছি যে আমাদের সেকেন্ড পেপারের যে প্রামাণিক স্যারের যে বইটা আছে সেকেন্ড পেপারটা, ওইটা খুব সুন্দর করে লেখা আছে। ইভেন প্রামাণিক স্যারের বইটা একটু রঙিন, বুঝছো, এটা পড়তেও ভালো লাগে। প্লাস হচ্ছে আমরা দেখতে পাই যে এখানে আমাদের যে চিত্র খুব ভালো করে দেওয়া আছে, বুঝছো। সো আমি সেকেন্ড পেপারটা তোমাকে সাজেস্ট করতে পারি। তাহলে প্রামাণিক স্যারটা আমি কি করতে পারি, আমি সেকেন্ড পেপারটা সাজেস্ট করতে পারি, ঠিক আছে। ফার্স্ট পেপারটা আমি আসলে খুব একটা সাজেস্ট করবো না, সেকেন্ড পেপারটা একদম খুব ভালো লাগছে আমার কাছে, সেকেন্ড পেপার জিনিসগুলো খুব ভালো করে দেওয়া আছে, ঠিক আছে। সো আমার ক্ষেত্রে আমি যেটা করছি সেটা হচ্ছে আমাদের শাহজাহান তপন স্যার ফার্স্ট পেপার পড়ছি, সেকেন্ড পেপার পড়ছি আমি প্রামাণিক স্যার, এই তো ডান। এরপরে তুমি এইচএসসি লাইফে যখন তুমি একটা চ্যাপ্টার পড়তেছো, ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়তেছো, এর পাশাপাশি আমি তোমাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আমাদের টেস্ট পেপার রাখা। আগের বছরের কিংবা হচ্ছে তোমার যে সিনিয়র ভাই আছে তাদের থেকে একটা বই কালেক্ট করবা, টেস্ট পেপারটা কালেক্ট করে তুমি সাথে রাখবা। কোনো একটা চ্যাপ্টার পড়ছো, থিওরি পড়ছো, স্যারের ক্লাস করছো, থিওরি পড়ার পরে এরপর তুমি যেটা করবা সেটা হচ্ছে কি করো বলতো, থিওরি টেস্ট পেপার যাবতীয় থিওরি, তারপর হচ্ছে তুমি প্র্যাকটিস যাবতীয় যা কিছু করার পরে অনুশীলনীয় প্র্যাকটিস করে ফেলছো। এবার তুমি একটু টেস্ট পেপারে যাবা, টেস্ট পেপারে যাই দেখবা যে না টেস্ট পেপার আসলে আমাদের এই রিলেটেড কিংবা হচ্ছে যেসব থিওরি পড়ছো ওই রিলেটেড কী ধরনের ম্যাথ আসে, তাহলে তুমি আগে থেকেই তুমি এইচএসসি জন্য অনেকটুকু আগে থাকবা, ঠিক আছে। সো আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে একদম ফার্স্ট ইয়ারের ফার্স্ট দিন থেকে তুমি টেস্ট পেপার তোমার সাথে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এই তো তাহলে টেস্ট পেপারে পরে এবার আমরা মোটামুটি বলা যায় যে টেস্ট পেপার যদি কমপ্লিট করো, এতটুকু যদি কমপ্লিট করে আসতে পারো, তাহলে আমার মনে হয় যে তোমার এইচএসসির জন্য আর তেমন কিছু লাগবে না। বাট এইবার আসে হচ্ছে অ্যাডমিশন। এইচএসসিতে তুমি ভালো করে পারলা, ঠিক আছে, বাট অ্যাডমিশনে যদি কিছু না করতে পারো তাহলে তো সমস্যা। এখন অ্যাডমিশনও যদি ভালো করতে চাও কিংবা এইচএসসি লাইফ থেকে যদি তুমি অ্যাডমিশনের জিনিসপাতিগুলো আগে রাখতে পারো, তাহলে অ্যাডমিশন অবশ্যই আগে থাকবা। তাহলে এটার জন্য তুমি কী করতে পারো, বাট এইটার জন্য তো ব্যাপারটা হচ্ছে এটা যে ভাই এটার জন্য তো আসলে এক একজনের প্রিপারেশন এক এক রকম। সেটা হচ্ছে এক একজন ভার্সিটির জন্য প্রিপারেশন নেবে, একজন মেডিকেলের জন্য, একজন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, ঠিক আছে। আমি যদি মেডিকেলের জন্য ধরি যে তুমি মেডিকেল অ্যাসপায়ারেন্ট, ঠিক আছে, তুমি আসলে ডাক্তার হইতে চাও, তাহলে ভাই এই যে এতক্ষণ যে যা পড়ছো না ওইটাই না, আর লাগতেছে না, সত্য কথা। মেডিকেলের জন্য আমাদের ফিজিক্সের ক্ষেত্রে আমাদের আমির ইসাক স্যার পড়বা, আর কিছু লাগবে না। আমির ইসাক স্যারও লাগে না ভাই, সত্য কথা, মানে একদম সারফেস লেভেলের কোশ্চেন আছে, একদম কঠিন কোশ্চেন আসেই না, তাহলে আমির ইসাক স্যার পড়বা, মেডিকেল শেষ। এবার ভার্সিটি আর
ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যায়, ঠিক আছে। সো ভার্সিটির কথা এখানে আমি খুব একটা বলবো না, কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, কারণ ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনটা একটু টাফ। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার ভার্সিটি প্রিপারেশন এমনি হয়ে যাবে, ঠিক আছে। তো যেটা বললাম, এবার আমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অ্যাসপারেন্ট ধরি বা তুমি বুয়েটের চান্স পাইতে চাও, তাহলে তোমার কি করতে হবে? সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক। সেটা লাগে কি? কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক মানে কি? কোশ্চেন ব্যাংক হইতে পারে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। এখন তুমি ভার্সিটি প্রিপারেশন নিলে ভার্সিটি কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংকে কি থাকে? বিগত বছরের কোশ্চেনগুলো থাকে। তাহলে বিগত বছরের কোশ্চেনগুলো কেমন আসে ওটা জানার জন্য তোমার কোশ্চেন ব্যাংক লাগবে। আচ্ছা, এই তো, তাহলে কোশ্চেন ব্যাংক এটা রাখতে পারো। এরপরে আমাদের রাখবে হচ্ছে কনসেপ্ট বুক। কনসেপ্ট বুক কি? আমি আমাদের বা কয়েক বছর আগেও চিন্তা করলে কনসেপ্ট বুক একটাই থাকতো, একটা সেটা হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুক। এর বাইরে আসলে কনসেপ্ট বুক পাওয়া যেত না। বাট এখন তুমি যদি লাইব্রেরিতে ঘাটো দেখবা যে হাজার হাজার কনসেপ্ট বুক আছে, অনেক ধরনের প্রকাশনা, অনেক ধরনের কনসেপ্ট বুক আছে। সো কনসেপ্ট বুকে আসলে কি থাকে? কনসেপ্ট বুকে থাকে যে তোমার বইয়ের যে কনসেপ্টগুলো আছে ওইগুলো থাকে। এর বাইরে বাড়তি কয়েকটা কোনো কনসেপ্ট যদি লাগে বা থিওরি জিনিসপাতি যদি লাগে, ওগুলো এখানে থাকে। প্লাস হচ্ছে কয়েকটা ম্যাথ প্রবলেম থাকে, এই হচ্ছে কথা। সো এই কনসেপ্ট বুকের তাহলে কাজটা কি? সেটা হচ্ছে আমাদের বইতে যে কনসেপ্টগুলো নাই ওই কনসেপ্টগুলো যাতে এখানে পেয়ে যায়, এই হচ্ছে কথা। তাহলে এখন আমি যেটা বলবো যে কনসেপ্ট বুক তোমার রাখতেও পারো, নাও রাখতে পারো। কারণ আমি যেটা বললাম, তুমি যদি যে কোনো একটা অনলাইন ব্যাচে ভর্তি হও, দেখবা যে স্যার তোমাকে অনেক ধরনের কনসেপ্ট বইয়ের বাইরেই পড়াচ্ছে, তাহলে ওইগুলো পড়লেই হচ্ছে, ওইগুলো বাইরে তেমন লাগতেছে না। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অভিজ্ঞ টিচার লাগবে, ঠিক আছে। অভিজ্ঞ টিচার যদি তোমাকে দেখা দিচ্ছে এইটা লাগবে, তাহলে বুঝতে পারো না আসলেই লাগবে, ঠিক আছে। সো কনসেপ্ট বুক রাখতে পারো। এবার আমি তোমাকে যেটা বলতেছি, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ আইআইটি জেই। আইআইটি জেই তো বুঝো, আইআইটি জেই হচ্ছে আমাদের যে পাশের দেশ যেটা আছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া বা ভারত। ভারতে আমাদের ধরো আমাদের এখানে যা বুয়েট, ওইটা হচ্ছে আমাদের আইআইটি। সো ওইখানে বা যেই যে এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ হচ্ছে ইঞ্জিনিয়ারিং ধরো গুচ্ছের পরীক্ষা আর কি। সো ভারতে যে ইঞ্জিনিয়ারিং গুচ্ছের যে পরীক্ষা হয়, ওই পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো হচ্ছে অনেকেই এখন প্র্যাকটিস করে। এখন কেন প্র্যাকটিস করে সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে বুয়েটে বিগত বছরে আমরা দেখতে পাই যে কোশ্চেনটা একটু কঠিন করা শুরু করছে। অ্যান্ড এই যে আইআইটি জে এর কোশ্চেন থেকে কিন্তু কমন আসে, একটা দুইটা কমন আসতে পারে, ঠিক আছে। সো অনেকেই এইটার প্রতি একটু জোর দেয় আর কি, ঠিক আছে। সো এইটা আমি খুব একটা সাজেস্ট করবো না। যদি তুমি বুয়েটে টপ করতে চাও তাহলে এটা প্র্যাকটিস করতে পারো। আর যদি বুয়েটে টপ করতে না চাও, মনে করো যে তুমি একটা মাঝারি লেভেলের স্টুডেন্ট, বুয়েতে একটা সিট হইলে হচ্ছে, তাহলে আইআইটি জে এর কোশ্চেন সলভ করা লাগবে না। সো এই যে আমি যেটা বললাম সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক অ্যাডমিশনের জন্য ইনাফ। এবার তুমি যদি চাও যে না, তুমি আসলে আমাদের এইচএসসি লাইফ থেকেই তুমি জিনিসগুলো আগায় রাখতে চাও, তাহলে কোশ্চেন ব্যাংক আর কনসেপ্ট বুকটা পাশে কিনে ফেলে কি করবা, একটা চ্যাপ্টার পড়ার পরে তুমি সবার আগে থিওরি পড়ছো, থিওরি পড়ার পরে কি করবা, থিওরি পড়ার পরে একটু কনসেপ্ট বুক দেখতে পারো যে না বাড়তি কোনো কনসেপ্ট আছে কিনা, কনসেপ্ট বুক পড়লা। এরপরে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের একটু কোশ্চেন ব্যাংকটা দেখলা যে বুয়েটে কেমন ধরনের কোশ্চেন আসে। আর টেস্ট পেপার তো রাখবাই, মাথায় রাখবা সবার আগে টেস্ট পেপার, এইচএসসি তাকে ভালো করতে হবে, এরপরে অ্যাডমিশনে ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এই যাবতীয় যা কিছু বলছে এতটুকু করলেই মোটামুটি তোমার আসলে বলা যায় যে ফিজিক্সের পার্টটুকু তোমার প্যাক আপ, ঠিক আছে। কেমিস্ট্রি ম্যাথ লাগলে ওটা কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, এর ফাঁকে আমি একটা জিনিস তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এইচএসসি 27 ব্যাচের যে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আছে, এইটা তুমি ডেমো ক্লাস দেখতে পারো। আমাদের এই যে কোর্স আছে, কোর্সের ডেমো ক্লাস তুমি দেখতে পারো চাইলে। দেখে যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি কোর্সটা পাসটা এনরোল করতে পারো আর কি, ঠিক আছে। সো এখানে আমি নিজেও ক্লাস নিছি, আমি ফিজিক্সের ক্ষেত্রে অনেকগুলো, ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে বেশিরভাগ ক্লাস আমি নিছি। সো দেখলেই বুঝতে পারবা যে যেই থিওরি তোমার লাগতেছে কিংবা যেই তোমার প্রতিপাদনটা লাগতেছে ওইটা তোমাকে আমি দেখাই দিছি। যেই প্রতিপাদন তোমার লাগবে না ওইটা তোমাকে আমি সুন্দর করে বলে দিছি যে দেখো এই প্রতিপাদন আমার লাগবে না। সো ডেমো ক্লাস দেখতে পারো যে ক্লাসের ডিউরেশন কেমন, ক্লাস কনসেপ্টগুলো বুঝাচ্ছি কিনা। সো এতটুকু মোটামুটি আমি যা ক্লাসে করাইছি অতটুকু করলেই হবে, এর বাইরে আসলে আমাদের তেমন কিছু লাগে না। সো তুমি ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা বা কমেন্টের লিঙ্ক পেয়ে যাবা, সো এনরোল করে ফেলতে পারো।